Assalamu alaikum everyone. This is us, your host Farhan and Fahim, and welcome to our newest podcast, Design Stories by Interior Squad. আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন one of the most prominent figure in interior design industry, none other than the CEO and founder of Interior Squad, Mr. Rizwan Hussein sir. Sir, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? জি, Alhamdulillah, I'm good. We're good. ফার্স্ট অফ অল স্যার আই জাস্ট ওয়ান্ট টু নো যে আপনার যে জার্নি, আপনার যে স্টোরি, এটা নিয়ে আপনার পডকাস্টে আসতে এবং অডিয়েন্সের উদ্দেশ্যে জিনিসটা শেয়ার করতে, হাউ আর ফিলিং অ্যাবাউট দ্যাট, আপনার কেমন লাগছে? থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুইজনকেই আমাকে গেস্ট হিসেবে ইনভাইট করার জন্য। ওভারঅল আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে আমাদের ক্লায়েন্টদের জন্য বা আমাদের যারা ফলোয়ার আছে বা আমাদের যারা রেগুলার ভিডিওগুলো দেখে তাদের জন্য নতুন কি করা যায়। তো সেই জায়গা থেকে চিন্তা করলাম নতুন নতুন কোনো কিছু মেসেজ যদি আমরা দিতে পারি। সো খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। দ্যাটস নাইস টু হেয়ার। ইন দ্যাট কেস ভাই, আপনি একটু সংক্ষিপ্ত আপনার পরিচয়টা যদি আপনি একটু আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে একটু দিতেন। ওকে, আমি মিস্টার রেজন হুসাইন। আমার ফার্মের নাম হচ্ছে ইন্টেরিয়র স্কোয়াড, যেটার যাত্রা শুরু হয় হচ্ছে 2019-এর মিডিলের দিকে। আমি যদি ভুল না বলি, জুলাইয়ের 19 তারিখে আমাদের ফার্মের প্রথম অফিসিয়ালি যাত্রা শুরু হয়। আর তার আগে আমি জব লাইফে ছিলাম। আমার একজন সিনিয়র ছিল, ওনার সাথে আমি প্র্যাকটিস করতাম ইন্টেরিয়র রিলেটেড। সো এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আর বর্তমান ইন্টেরিয়র স্কোয়াডে সিইও হিসেবে আছি। আর মেইন বিজনেস গ্রোথ, ডিজাইন কনসেপ্ট এগুলো নিয়ে দেখছি আর কি ওভারঅল। দ্যাটস অ্যান ইন্সপায়ারিং জার্নি। সো Yeah, exactly. Well, ছোটবেলায় এমন কি ঘটেছিল স্যার যেটার কারণে আপনি এরকম একটা ক্রিয়েটিভ বিজনেস আপনাকে টেনেছে? এই ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, ছোটবেলায় ভাবতাম যে নতুন কিছু করব, নতুন কিছু করব। আসলে আমি বেসিক্যালি ব্যবসায়ী ফ্যামিলি থেকে আসা। আমার বাবা, চাচা, দাদা সবাই ব্যবসায়ী ছিলেন। তারা সবাই গ্রামে যে ট্রেডিশনাল যেসব বিজনেস থাকে, এইসব বিজনেস করতেন। তো আমার একটু ব্যতিক্রম কিছু চিন্তাভাবনা ছিল যে আমার কি করা যায়, নতুন কি করা যায়। যেরকম আমার বাবা, চাচাদের বা হচ্ছে কাপড়ের বিজনেস ছিলেন মূলত। তো আমার ছোটবেলা থেকে এরকম চিন্তা করতাম যে আমি একটু ক্রিয়েটিভ কোনো কিছু করব, লাইক দ্যাট, যেখানে আমার প্রবলেম সলভ হবে। হ্যাঁ, প্রবলেম সলভ হবে এই চিন্তা করে মূলত বিজনেসে আসা। দ্যাটস রিয়েলি গুড। বাই দ্য ওয়ে, ইন্টেরিয়র পেশাটাকে অনুপ্রেরণাটা অ্যাকচুয়ালি আপনি কোথা থেকে পেয়েছেন? এটা যদি একটু অডিয়েন্সদেরকে বলতেন। আচ্ছা, ইন্টেরিয়র পেশাটা অনুপ্রেরণা যদি আমি বলি তাহলে আমার একজন আইকন আছে, আমার একজন বস ছিলেন। আমি ওনাকে গুরু মানি। উনি আমার বেসিকলি আমার বিজনেসের মেইন, আমি যদি বলি আমার হচ্ছে উস্তাদ বলি। উনি ছিল আমার মেইন। তো উনি বেসিক্যালি প্রফেশনাল একজন ইন্টেরিয়র ডিজাইনার। তো উনি আমাদের নর্থ বেঙ্গল, আমার গ্রামের বাসা বগুড়া। সো নর্থ বেঙ্গলে উনি বেশ ফেমাস একজন ইন্টেরিয়র ডিজাইনার। সো ওনার সাথে আমার হাতে খড়ি বেসিক্যালি এই বিজনেসে আর কি আসার। এই বিজনেসে আসার ওনার সাথে আমার হাতে খড়ি, এবং ওনার 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 থেকে অনুপ্রেরণা হয়ে আসলে এই বিজনেসে আসা। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একজন উদ্যোক্তা হওয়ার পিছনে অনেক চ্যালেঞ্জেস থাকে, অ্যাজ ফার উই নো, সবাই এটার ব্যাপারে আমরা জানি। আপনার এই ব্যাপারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল, যদি একটু অডিয়েন্সদেরকে বলুন। আহ, আমাদের আমার ব্যক্তিগত না, আসলে এই ইন্ডাস্ট্রিতেই সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হচ্ছে ক্লায়েন্টটাকে মেনটেন করা। ঠিক আছে, ক্লায়েন্টকে নার্সিং করা, প্রজেক্ট সাইনিং করা, এটাই হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে মূল চ্যালেঞ্জ। আর যদি আমরা এই চ্যালেঞ্জটা যদি পার করতে পারি, যদি আমরা অসংখ্য কাজ পেয়েছি, নতুন নতুন ক্লায়েন্ট আসতেছে, এটা যদি হয়েও যায়, আবার সেই ক্লায়েন্টের কাজগুলো কমপ্লিট করা খুব সুন্দর করে এবং ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করে কাজটা কমপ্লিট করা, এটা এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ। ওকে, অ্যান্ড দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং কোয়েশ্চেন আই মাস্ট সে। আপনার লাইফের প্রথম প্রজেক্টটি বা প্রথম ক্লায়েন্টের অভিজ্ঞতাটা যদি আমাদের দর্শককে একটু বলতেন। ওয়াও, এটা তো একদম খুবই একটা ইমোশনাল একটা স্টোরি, আমার লাইফের প্রথম ব্যবসা। সো
উনি পেশায় একজন টিচার, বগুড়াতেই ওনার বাসা। খুবই অসম্ভব একজন ভালো মানুষ। ওনারা স্বামী স্ত্রী, ওনার হাজব্যান্ড পেশায় ডক্টর, খুবই ফেমাস একজন ডক্টর, বগুড়াতেই বাসা, প্র্যাকটিস বগুড়াতেই করে। আর ওনার ওয়াইফ হচ্ছে টিচার, আমি যদি ভুল না বলি উনি প্রফেসর। হ্যাঁ, সো আমি ওনাদের বাসার প্রথম খুবই ছোট্ট একটা কাজ ছিল আমার কিচেনের কাজ। হ্যাঁ, কিচেনের ওয়ার্ক দিয়ে আমার জীবনে প্রথম যাত্রা শুরু। এবং আমার তেমন তো পোর্টফোলিও নাই, আমি তেমন কাজ করি নাই, মানে বিজনেস হিসেবে তো আমি নতুন, রাইট? চাকরি করেছি, কাজ বুঝি, কাজ জানি, এটা তো আগে ছিল। বাট নর্মালি একটা ক্লায়েন্ট আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার আগে কিন্তু বলে যে ভাই আপনি কোথায় এর আগে কাজ করেছেন, হ্যাঁ আপনি কাজে একটু পোর্টফোলিওটা দেখি। কিন্তু আমার আসলে কাজের তেমন পোর্টফোলিও ছিল না, কারণ আমাদের আবার একটা রুলস ছিল যে আপনি জব করা অবস্থায় যেই কোনো কাজই করুন না কেন, সেই কাজের পোর্টফোলিও আপনি বিজনেসে করার সময় আপনি শো করতে পারবেন না, দেখাতে পারবেন না। তো আমি আমার সিনিয়রের সাথে কি কাজ করেছি সেটা তো আমি দেখাতে পারছি না। সো এখানে একটা চ্যালেঞ্জ ছিল। আমার ওই টিচারের জন্য, আমি ওনাকে টিচার মানি, আই ফিল দ্যাট উনি টিচার, আমার টিচার ছিলেন। উনি আমার লাইফের নৈতিকতার কিছু শিক্ষা উনি দিয়েছে। হ্যাঁ, বাট উনি যে আমার ক্লায়েন্ট এটা আমি কখনোই ভাবতাম না। এখন ওনার সাথে আমার মাঝে মধ্যে হাই হ্যালো হয়। হ্যাঁ, সো উনি আমাকে অনেক নৈতিকতা শিক্ষা দিয়েছে। ওনার থেকে একটা অনুপ্রেরণা আমি আজকে এইখানে একটা কথা বলি। জীবনে সেই মানুষই সবচেয়ে বেশি কষ্টে থাকে যে মানুষ সবচেয়ে মানুষের কাছ থেকে বেশি আশা করে। সো এই কথাটা আমি তখন মানে খুব ইয়াং একটা ছেলে, ঠিক আছে, তখন আমার কাছে এই জিনিসটা খুবই মানে আমি কি যেন একটা মন খারাপ ছিল। ওনার সাথে উনি আমার ফেস টু ফেস আমার সাথে বসা ছিল, তো আমাকে উনি বলতেছে, উনি আমাকে রেজন সাহেব করে বলতো। তো আমি যদিও এটাকে খুব একটা ভালোভাবে ইয়ে করতাম না, লজ্জা পাইতাম, ম্যাম আপনি একটু আমাকে নাম ধরে ডাকেন, সাহেব টাইপ বলতে হবে না। তো উনি আমাকে রেজন সাহেব করে বলতো। তো আমাকে বলছে, রেজন সাহেব আপনি কি হয়েছে, কোনো কিছু নিয়ে কি আপনি কি একটু বিরক্ত বা কোনো বিষয় নিয়ে কিছু চিন্তিত? ওনার বাসায় আমি একটা পেমেন্টের বিষয় গিয়েছিলাম আর কি, যাই হোক। তো আমি বললাম যে না ম্যাম আসলে কিছু না, আমি একটা হিস্টোরি, খুব শর্ট একটা হিস্টোরি বললাম। তখন উনি বলতেছে যে জীবনে সেই মানুষই সবচেয়ে কষ্টে থাকে পৃথিবীতে যে মানুষ মানুষের থেকে সবচেয়ে বেশি আশা করে। মানুষের থেকে আশা করা বাদ দেন, আপনি জীবনে অনেক সুখী হবেন। সো কথাটা আমি আমার বর্তমান জীবনে আমি এই চর্চাটা এখনও করছি। আমি নর্মালি মানুষের কাছ থেকে আশা করি না। আমার ফ্যামিলি মেম্বার, আমার মানে কলিগ, আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে শুরু করে কোনো জায়গাতেও আমি খুব বেশি আশা করি না। যেটাটুকু আমার প্রাপ্য আমার, যে আমি টাকা দিচ্ছি, এখন মুদিখানার দোকানে গিয়ে আমি 10 কেজি চাল কিনছি, আমি টাকা দিচ্ছি, বিনিময়ে চাল পাচ্ছি, রাইট? এখানে তো আশা করার তো কিছু নাই, রাইট? এখানে তো আশা করছি এরকম কিছু না। বাট আমি নর্মালি আশা করি না, ম্যামের কথার পর থেকে আর কি। সো ম্যাম আমাকে যেটা আপনি ছিলেন, যেটা আমাকে বলেছিলেন যে কাজ পাওয়ার যে বিষয়টা, উনি আমাকে বিলিভ করেই কাজটা দেয়। এবং আমি ওনার সাথে ফ্র্যাঙ্কলি সব কিছু শেয়ার করি যে ম্যাম আমি আসলে এক জায়গায় জব করতাম, ওখানে জব আমি সুইচ করেছি, এখন নিজেই কিছু করার ট্রাই করছি। সো আপনি কি আমাকে কাজটা দিতে চাচ্ছেন কিনা? সো উনি আমাকে ট্রাস্ট করে এবং আমার খুব ভালো মনে আছে আমি কাজটা খুব সুন্দরভাবে হ্যান্ড ওভার করেছিলাম এবং উনি অনেক হ্যাপি ছিলেন। such a inspiring একটা জার্নি। আমি বলবো বিকজ আমার কাছে সবচেয়ে এখানে নাইসেস্ট পার্ট যেটা লাগছে, স্যার শুরু করেছিল একটা কিচেন মেবি ইন্টেরিয়র দিয়ে, রাইট? এখান থেকে ইন্টেরিয়র স্কোয়াডের একজন ফাউন্ডার হওয়া, দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ, মাশাআল্লাহ। বাট ওয়ান থিং ইজ ভেরি ফ্যাসিনেটিং মি স্যার, টু বি ভেরি অনেস্ট, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে আপনি একটা ব্যবসায়িক পরিবার থেকে বিলং করেন, আপনি একটা জব লাইফেও ছিলেন। বাট বড় কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি যদি প্রাতিষ্ঠানিকভাবে যদি আপনাকে কোয়েশ্চেনটা করি যে ইন্টেরিয়র স্কোয়াডের গল্পটা, ইন্টেরিয়র স্কোয়াডের শুরু হওয়ার গল্পটা কী ছিল, ইন্টেরিয়র স্কোয়াডটা কীভাবে হলো? ওয়াও, এটা আমার লাইফের আরেকটি ইমোশনাল পার্ট। এটা মানে আমার লাইফের আমার যারা সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে যাদেরকে আমি খুবই পছন্দ করি, আমার জীবনের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত, তাদের সাথে আমার এই গল্পটা একবার শেয়ার করা হয়েছে। সো এটা ছিল হচ্ছে আমি যখন যেই ফার্মে জব করতাম, মানে আমার যিনি ডিরেক্টলি আমার যিনি বস আর কি। সো ওখানে থাকতে আমি একটা ক্লায়েন্টের সাথে ডিল করি।
তো উনি আমার আরেকজন টিচার, উনি আমার আমি বলবো যে আরেকজন অভিভাবক। হ্যাঁ, টিচার শব্দ তো একটা একাডেমিক মনে হয় আমাকে উনি পড়াশোনা করাইছে বা আমাকে হয়তো বা একাডেমিক নলেজ দিয়েছে। টিচার শব্দ তো কিছুটা এইরকম লাগে, রাইট? বাট আমি প্রথম যে আমার ক্লায়েন্টের কথা বললাম উনিও আমার অভিভাবক, এবং এখন যার কথা বলছি এটাও আমার অভিভাবক। মানে আমার ব্যক্তিগত লাইফেরও অভিভাবক। সেটা হচ্ছে বেসিক্যালি উনি আমার একজন ক্লায়েন্ট ছিলেন। সো আমি যখন ওনার সাথে যখন সেলস নিয়ে কথা বলছিলাম, তো সেলস নিয়ে কথা বলার পরে উনি আমাদের ফার্মে, অর্থাৎ আমি যেই ফার্মে জব করতাম সেই ফার্মে উনি ক্লায়েন্ট, ঠিক আছে? সো ওনাকে আমি ডিল করতাম। তো ডিজাইন বিষয়ে যেটা হয় যে আমাদের ফার্মের প্রথমে ডিজাইনের জন্য আমরা তো ইন্টেরিয়র ডিজাইন কাজ করার আগে তো একটা 3D ডিজাইন করি। সো 3D ডিজাইন করার জন্য আমরা গ্রাহকের কাছ থেকে 10 দিন সময় চেয়েছিলাম, 10 কর্মদিবস চেয়েছিলাম, ওভারঅল 12 দিন লাগবে আর কি। তো আমাদের সময় লেগেছিল 17 থেকে 18 দিন, যেটা প্রথমেই আমাদের যিনি ক্লায়েন্ট ছিলেন উনি প্রথমে খুব এটা নিয়ে একটু রাগ করেছিল যে ভাইয়া আপনাদের টাইম এত লাগছে কেন বা এই সেই। সো এটা নিয়ে উনি একটু অভিমানও করেছিল। দেন বাজেট নিয়ে যখন আমরা মানে বসি, তখন আমার যিনি অভিভাবক, যার কথা বলছি, যে যার থেকে আসলে ইন্টেরিয়র স্কোয়াডটা আসছে আর কি, উনি আমাকে বলেছিল যে আমার বাজেট 10 to 12 লাখ, হ্যাঁ, কাছাকাছি এরকম আর কি। সো আমি অফিসে জানাই যে ওনার বাজেট মোর দেন 10 to 12 lakhs। সো বাট ডিজাইন করার পরে ওনাকে আমরা একটা 17 কি 18 লক্ষ টাকা একটা বাজেট আমরা তার হাতে ধরিয়ে দিই। এইটাতে উনি আরো রাগান্বিত হয়ে যায়। এক, আপনারা দেরি করছেন, আপনারা ডিজাইন করতে দেরি করতেন। 2 হচ্ছে আমি বলেছিলাম যে আমার বাজেট হচ্ছে 10 থেকে 12 লক্ষ টাকা, আপনি আমাকে এই 17-18 লক্ষ টাকার বাজেট কেন ধরাই দিলেন? তারপরে এখানে তো কিছু হিডেন চার্জ আছে, ঠিক আছে? সো উনি আমাদের মানে আমি যেই ফার্মে জব করতাম সেই ফার্মের উপরে উনি খুবই রাগান্বিত হয়। রাগান্বিত হওয়ার পরে আমাকে বলে যে আমি ওনাকে অনেক সরি বলি যে ম্যাম আরেকবার সুযোগ দেন বা এই সেই হ্যান ত্যান, আমরা বিষয়টা রিকভারি করছি, আপনার বাজেটের মধ্যে আমরা নিয়ে আসা ট্রাই করছি। বাট উনি কোনোভাবেই রাজি হচ্ছে না। উনি বলতেছেন না ভাই আপনার যথেষ্ট করেছেন, রেজন সাহেব আমি আপনাকে পছন্দ করি, আমি আপনার কথাতে আপনার ফার্মে গিয়েছিলাম, আমি আপনাদের ফার্মের সাথে কন্টিনিউ করব না। তো এরপরে উনি লোকালি একটা কন্ট্রাক্টরের সাথে কাজে যায়। তো এটাও একটা ওনার বাজে একটা এক্সপিরিয়েন্স আছে। সেটা হচ্ছে যে উনি যখন লোকালি একটা কন্ট্রাক্টরের সাথে কাজে যায়, তখন ওই লোকাল যেই কন্ট্রাক্টর যিনি কাজ করতেছিল আর কি, উনি বেসিক্যালি একটা মিস্ট্রি টাইপ একজন কন্ট্রাক্টর ছিল। তো ওনার থেকে উনি অনেক টাকার ক্ষতির সম্মুখীন হয়, ঠিক আছে? মানে আমার যিনি ক্লায়েন্ট ওনাকে অনেক পরিমাণ কার্ডবোর্ড কিনাইছে, কাজে ফিনিশিং খুব বাজে হয়েছে, মানে কোনো লাইবিলিটি ছিল না, যেহেতু উনি তো হাতে করে পেটে খায়, ওনার অত চাপ নাই। সো এখান থেকে আমার ওই সম্মিলিত ক্লায়েন্টটা খুবই বেশি মানে ফেড আপ হয়ে যায়। আরও একদিকে একটা প্রফেশনাল ইন্টেরিয়র ফার্মে গেলাম, মানে ওনার ভিতরে এইরকম একটা চলে আসতেছে যে একটা আমি ইন্টেরিয়র করতে গিয়েই না জানি কত ভুল করে ফেলছি। প্রথমে আমি একটা ইন্টেরিয়র ফার্মে গেলাম, আমার বাজেট ছিল 10 থেকে 12 লক্ষ টাকা, আমাকে বাজেট ধরাই দিল হচ্ছে 17 থেকে 18 লক্ষ টাকা। এখানে একটা সমস্যা। এরপরে চিন্তা করলো যে না আমি ইন্টেরিয়র ফার্মের সাথে কাজ করবো না, আমি হচ্ছে একটা কন্ট্রাক্টরের সাথে কাজ করব, ডিরেক্ট যিনি কার্ডবোর্ডের কাজ করে। এখানে গিয়েও আরও একটা বিশাল সমস্যা। সো একদিন উনি আমাকে সন্ধ্যার দিকে আমাকে ফোন দিছে, এটা জুলাইয়ের আগে, অর্থাৎ 2019 জুলাইয়ের আগে ফোন দিয়ে বলতেছে যে রেজন সাহেব আপনি কোথায় আছেন, আমার সাথে দেখা করতে পারবেন কিনা? তো বললেন জি ম্যাম আমি দেখা করতে পারবো। তো ওনার সাথে আমি দেখা করি। দেখা করার পরে আমাকে বলতেছে যে আপনি এক কাজ করেন, আসলে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিটা যে এত মানে জঘন্য, এভাবেই বলতেছে যে এত নোংরা, বা আমি যে সার্ভিস নিয়ে যে এতটা ফেড আপ, এইটার থেকে চেঞ্জ করা মানে এখানে কিছু করা যায় কিনা। তো তখন আমি জব ছাড়বো এই রকম একটা বিষয়, ম্যাম সেটা জানতো, যেহেতু আমি তাকে অভিভাবক মানতাম, মানে উনি আমার এজে অনেক বড়, আমার 20-25 বছরের বড় হবে। আমি ওনাকে আমার মাতৃতুল্য করতাম, সম্মান করতাম। তো আমি বললাম যে হ্যাঁ ম্যাম এটা ইন্ডাস্ট্রিতে কিছু করা যায়। তো উনি বেসিক্যালি দীর্ঘ বছর ঢাকায় ছিলেন, ঠিক আছে? তো ঢাকায় তো অনেক ইন্টেরিয়র ফার্ম হয়েছে, সার্ভিস খুব অ্যাভেলেবেল। তো উনি বলে যে বগুড়াতে তো আসলে ভালো কোনো ইন্টেরিয়র ফার্ম পাচ্ছি না, তো আমি তো
কাজ করতে গিয়ে ভুক্তভোগী হইলাম, সো আপনি একটা ইন্টেরিয়র ফার্ম দিয়ে ফেলেন। তো যখন আমি ওনার সাথে কফি খাচ্ছিলাম, আমি কফি খেতে খেতে কিছুক্ষণ ওনার কথার দিকে শোনার পরে আমি কিছু চুপ ছিলাম। ইন্টেরিয়র ফার্ম আমাকে দিয়ে, এটা তো পসিবল না। জার্নিটা কি ওখান থেকে ওখান থেকেই শুরু। তখন আমি বললাম যে না, আমাকে দিয়ে ম্যাম এটা পসিবল না, এটা খুব চ্যালেঞ্জিং একটা সেক্টর। এখানে প্রতিটা মিনিট কাউন্ট করে কাজ করতে হয়, প্রতিটা সময় ধরতে হয়, ক্লায়েন্টের প্রতিটা পালস বুঝতে হয়, আমার ক্লায়েন্টের কি পছন্দ, হ্যাঁ, আমার ক্লায়েন্টের কি বাজেটে উনি কাজ করতে পারবে, এইটা প্রতিটা মানে প্রতি পালস ক্লায়েন্টের ধরতে হয়। সো আমি যখন ওনাকে ব্রিফ করলাম যে ম্যাম এটা আমার পক্ষে সম্ভব না, এই সেই না, তখন উনি আমাকে একটু যেরকম ছোটবেলায় আমাদের গণিত শিক্ষক আমাদেরকে যেরকম করে একটু বকা দিয়ে একটু ঝাড়ি দিয়ে একটু বলতো না, এই বেটা তুই এটা পারবি না কেন, তো উনি আমাকে একটু ঝাড়ি দিয়ে বলতেছে কি ব্যাপার, আপনি না ব্যবসায়ী পরিবারের ছেলে, আপনি বলেন কি পারবেন না, এটা কি, আমরা চাকরিজীবী ফ্যামিলি নিয়ে। সো আমরা যদি বলি যে আমরা পারবো না, সেটা আমাদের জন্য ঠিক আছে, বাট আপনি তো বলছিলেন যে আপনি ব্যবসায়ী ফ্যামিলির ছেলে, আপনি পারবেন না কেন, তো আপনি পারতে হবে। সেই দিন আমাদের কথাবার্তা শেষ ওখানে। তো আমি বিষয়টা নিয়ে অনেক তখন ডিপ চিন্তা করি যে চিন্তা ভাবনা করি যে না, কিছু করব। তো এর মধ্যে কিছুদিন পরে আমার যিনি অভিভাবক, আমার এক্স ক্লায়েন্ট, আমার ফার্মের এক্স ক্লায়েন্ট, উনি আমাকে আবার ফোন দেয়। উনি আমাকে বলে যে আপনি কি চিন্তা ভাবনা করেছেন বিজনেস নিয়ে? তো আমি বলতেছি যে ম্যাম এখন তো চিন্তা ভাবনা করি নাই। তো উনি একটু ঝাড়ি দিয়ে বলতেছেন যে তুমি আপনি করে বলতো, আপনি শুরু করেন। সো ফ্যামিলিদের সাথে প্রথমে আমি এই বিষয় নিয়ে ডিসকাস করি। তখন আমি আনমেরিড ছিলাম। সো আমার বাবা মার সাথে পরামর্শ করছি। বাবা মা বিষয়টা খুব একটা রিসিভ করছে না ঠিকভাবে। বাবা মা রিসিভ করে নাই ঠিকভাবে, যারা ফ্যামিলি মেম্বার তারাও ঠিকভাবে রিসিভ করে নাই বিষয়টা। এরপর বন্ধু বান্ধবের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি। আমার কিছু বন্ধু বান্ধব ছিল যারা প্রচুর পরিমাণে আমাকে ডিস করছে এটা নিয়ে। আমাকে এটা নিয়ে অনেক ডিস করছে যে তুই ব্যবসা করবি, ব্যবসা করতে বুঝিস, ব্যবসা করতে টাকা পয়সা লাগে, পুঁজি লাগে, সেই। সো খুবই স্বাভাবিকভাবে আমাকে বলছে। তো যাই হোক, আমি তখনই একদম এদিকে জব তো আমি সুইচ করেছি, জব ছেড়ে দিয়েছি আর কি। সো এদিকে জবলেস, এদিকে কি করব বুঝতেছি না। কিছুদিনের মধ্যে আমি যতটুকু জানি যে আমি মোটামুটি 3-3.5 মাসের মতো একটু ডিপ্রেসেই ছিলাম আর কি। হ্যাঁ, মানে জব করে যা টাকা সেভিং হয়েছে সেগুলো তো আস্তে আস্তে খরচ করে খেয়ে ফেলছি, এদিকে তো চলতে হবে। তো এর ভিতরে চিন্তা করি যে না, কিছু করতে হবে, ঠিক আছে। এরপরে চিন্তা করি যে কিছু করতে হবে। তো সেই জায়গা থেকে একদিন হুট করে সিদ্ধান্ত নিলাম যে বিজনেস করব। এখন বিজনেস করব, কোথায় অফিস নিব, কি আইটেমগুলো কি থাকবে, সার্ভিসগুলো কি থাকবে। কারণ আমরা একটা জিনিস ভুল করি, কেন আমাদের পেশাতে অনেকগুলো সার্ভিস আছে, ঠিক আছে। আর্কিটেকচারাল একটা সার্ভিস আছে, ইন্টেরিয়র ডিজাইন আছে, ল্যান্ডস্কেপিং আছে, এক্সটেরিয়র ডিজাইন আছে। তো বেশ কয়েকটা সার্ভিস নিয়ে একটা প্ল্যাটফর্ম। সো এইগুলো কিভাবে অর্গানাইজ করব, আর্কিটেক্টকে হায়ার করব কিভাবে, আমার তো এখন ওই লেভেলের ফান্ড নাই বা পুঁজি নাই। আমি একজন আর্কিটেক্টকে হায়ার করলে তো তাকে একটা প্রতি মাসে স্যালারি দিতে হবে। সো ওভারঅল বিষয়টি নিয়ে আমার ফ্যামিলি সবচেয়ে বেশি আমাকে আমার মা বলছে যে জব টপ আবার করো, বিজনেস করার দরকার নাই। আমার মা আমাকে একটু বেশি মানে ভালোবাসতো, তো ভালোবাসার জায়গা থেকে ভয়টা বেশি ছিল যে আমি ডিস্ট্র্যাক্ট হই কিনা, আমি পথে স্লিপ করে পা ফসকে পড়ে যায় কিনা, এই চিন্তা করেছে। এরপরে বিসমিল্লাহ করে শুরু করা, যাত্রা শুরু। কি নাম দিব সেটা নিয়েও একটু কনফিউশন ছিল। তখন আমি আমার ম্যামকে বলি যে ম্যাম কি নাম দিব। ওকে। তো তখন ম্যাম বলতেছে যে আপনি এক কাজ করেন, আপনি 3টা নাম সিলেক্ট করে আমাকে দেন, ঠিক আছে। তো 3টা নাম সিলেক্ট করে আমাকে দেন, আমি আপনাকে একটা সাজেস্ট করব। যেহেতু আপনি আমাকে ওনার করছেন যে আপনি বিজনেস শুরু করবেন, কি নামটা হবে সেই নামটা যেহেতু আমার কাছ থেকে শুনতে চাচ্ছেন, তো আপনি আমাকে 3টা নাম সিলেক্ট করে দেন, আমি একটা আপনাকে চুজ করে দিব। তো আমি 3টা নাম ওনাকে সিলেক্ট করে দিই যে ম্যাম এই 3টা নাম আমার পছন্দ। উনি ওখান থেকে আমাকে বলে যে আপনি ইন্টেরিয়র স্কোয়াড দিতে পারেন। তো
তো স্কোয়াড মানে কি জানেন তো, আমাকে বলছে। তো আপনি কি উদ্দেশ্য করে ইন্টেরিয়র স্কোয়াড দিচ্ছেন, আমাকে ম্যাম প্রশ্ন করছে। আমি এরকম বলছি যে স্কোয়াড মানে হচ্ছে যে ম্যাম সৈন্য দল, একটা টিম। সো আমরা খুবই প্রফেশনালি কাজ করব এবং রাইট টাইমের প্রজেক্ট হ্যান্ড ওভার দিব বা ডেলিভারি দিব। কারণ আমার আগে যে অফিসে আমি জব করেছি সেখানে প্রজেক্ট ডেলিভারিটা নিয়ে একটা বিশাল আমি একটা সমস্যা দেখেছি। আমি আগের অফিসে না, ম্যাক্সিমাম ইন্টেরিয়র ফার্মে সেম প্রবলেম। তো সেই জায়গা থেকে আমি আসলে ইন্টেরিয়র স্কোয়াড দিতে যাচ্ছি। আমি যখন ওনাকে বিশ্লেষণ করি, উনি বলতেছে যে যদি উদ্দেশ্য আপনার এটা থাকে যে আপনি ইন্টেরিয়র স্কোয়াড মানে হচ্ছে সঠিক সময়ে কাজ ডেলিভারি করবেন, ইন্টেরিয়র স্কোয়াড মানে একটা টিম ওয়ার্ক করবেন, তাহলে আমি বলবো আপনি ইন্টেরিয়র স্কোয়াডেই আগাই যান। সো